আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার নাম শাহিদ রেজা আর আপনারা দেখছেন বিটার ট্রুথ ইউটিউব চ্যানেল। বাংলাদেশের হিন্দুরা বাহানা, ভারতবর্ষের মুসলিমরা হচ্ছে আসল নিশানা। আমি যে কথাটি বলছি এই কথাটি বলার পিছনে কিন্তু একাধিক যৌক্তিক কারণ রয়েছে। কথাটা কিন্তু আমি এমনি এমনি বলছি না। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি কথাটি কেন বলছি। দেখুন, আমরা সবাই জানি যে কয়েকদিন আগে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে এবং তার ফলে দীর্ঘ 15 বছরের যে স্বৈরাচারী শাসন, যে ডিক্টেটোরিয়াল রেজিম, তার অবসান হয়েছে। আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মাধ্যমে গড়ে তোলা যে গণ অভ্যুত্থান বা যে গণবিপ্লব, তার ফলে আওয়ামী লীগ সরকার এবং সেই সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছু হাঁটতে বাধ্য হয়েছেন। এবং ইতিহাসে আর সমস্ত স্বৈরাচারের মতো উনিও কিন্তু বিপদের সময় নিজের দলের সহকর্মীদের ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন এবং উনি বর্তমানে ভারতেই অবস্থান করছেন। আগামী দিন ওনার গন্তব্য কোথায় হবে তা কিন্তু আমরা এখনও কেউ জানি না, সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো। দেখুন, আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে ইতিহাসের আগে যে দেশে গণ অভ্যুত্থান ঘটেছে বা গণ বিপ্লব ঘটেছে, তারপরে কিন্তু একটা খুব কমন চিত্র দেখতে পাওয়া যায়। সেটা কি? সেটা হচ্ছে সেই দেশের যে স্বৈরাচারী দল থাকে, সেই স্বৈরাচারী দলের সঙ্গে সংযুক্ত সব ধরনের রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বেরা সাধারণ জনগণের রোষের মুখে পড়ে। বাংলাদেশেও কিন্তু ঠিক এমনটাই হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ কর্মীরা আক্রান্ত হন। তাদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়, তাদের দোকান পুড়িয়ে দেওয়া হয়। অনেক আওয়ামী লীগ কর্মী গণপিটুনির শিকার হয়ে মৃত্যু তাদের হয়েছে। ঠিক আছে? কিন্তু এর মধ্যে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, যারাই আক্রান্ত হয়েছে তাদের প্রথম পরিচয় হচ্ছে তারা একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী। কিন্তু এখানে আমাদের ভারতবর্ষে এই গণঅভ্যুত্থানের পরে প্রচুর ফেক নিউজ প্রপাগেট করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে গণঅভ্যুত্থানের পরে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে প্রচুর নির্যাতন করা হচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা ওয়ার্ড যুক্ত করা হয়েছে যে মুসলিম উগ্রবাদীদের দ্বারা সংখ্যালঘু মানুষ নির্যাতিত হচ্ছে। এখানে দেখুন, এখানে আমাদেরকে বুঝতে হবে, যেহেতু আমি একজন মুসলিম, এই বিষয়টা আমি ভালো করে বুঝি। মুসলিম এবং উগ্রবাদী এই দুটো শব্দ কিন্তু একে অপরের পরিপূরক নয়। যে প্রকৃত মুসলিম হবে সে কখনো উগ্রবাদী হতে পারে না এবং যে উগ্রবাদী হবে সে কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। কিন্তু তাও ভারতবর্ষের মিডিয়ায় এই বিষয়টিকে বা এই শব্দটিকে বারবার প্রপাগেট করা হয়, সিস্টেমেটিক্যালি ওয়েতে প্রপাগেট করা হয়। ঠিক আছে? এবার দেখুন, আমাদেরকে এটা বুঝতে হবে যে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আক্রান্ত হয়েছে তাদের প্রথম পরিচয় ছিল যে তারা একজন আওয়ামী লীগ কর্মী। তাদের ধর্মের পরিচয়ের উপর ভিত্তি করে কিন্তু তাদের উপর আক্রমণ করা হয়নি। এখানে কিন্তু আমি হিংসাটাকে জাস্টিফাই করছি না, কিন্তু যেহেতু একটা ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটটা আমি বর্ণনা করছি। ঠিক আছে? যদি আমরা আক্রান্তের তালিকা দেখি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র ২ জন এমন আছেন যারা নিহত হয়েছেন, যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করে। তার মধ্যে একজন তিনি আওয়ামী লীগের একজন কাউন্সিলর, ওনার নাম মিস্টার হারাধন সরকার। সারনেমটা হয়তো আমি ভুল বলছি, ভুল বললে ঠিক করবেন আপনারা। আর একজন কিশোরগঞ্জ থানার একজন পুলিশ অফিসার। এছাড়া বেশিরভাগ মানুষ, মেজরিটি পার্সন, তারা কিন্তু মুসলিম ছিলেন। ঠিক আছে? এবং আমরা ইন্ডিয়াতে দেখেছি যে এখানে প্রচুর এরকম ফেক ভিডিও প্রপাগেট করা হয়েছে। প্রচুর, মানে সেটা বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটা ভিডিও আমি দেখেছি যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে ন্যাশনাল ক্রিকেট টিমের যিনি সদস্য লিটন কুমার দাস, তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে যখন আমি নিজে ফ্যাক্ট চেক করি, যখন নিজে দেখি বিষয়টাকে, দেখার পরে আমি জানতে পারি যে সেই ঘরটি অ্যাকচুয়ালি কিন্তু লিটন কুমার দাসের নয়, সেটা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক এবং আওয়ামী লীগের একজন এমপি মাশরাফি বিন মোর্তাজার। উনি কিন্তু নড়াইল থেকে আওয়ামী লীগের নির্বাচিত একজন এমপি। এছাড়া আরও অনেক ভিডিও আছে। একটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, উনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উনি নিজের মুখটা বেঁধে, নিজের হাতটা বেঁধে একটা সাইলেন্ট সিম্বলিক প্রোটেস্ট করছিলেন। সেটাকে এখানকার মিডিয়াতে এইভাবে প্রজেক্ট করা হয়েছে যে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা তার হাত পা বেঁধে তার উপর নির্যাতন করা হচ্ছে। এই ধরনের প্রচুর ভিডিও আছে। আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করব যে আপনারা যদি এই ধরনের ফেক নিউজের যে বিষয়গুলো দেখতে চান, তাহলে আল জাজিরার একটা ভিডিও আছে, কদিন আগেই বানানো হয়েছে আল জাজিরার তরফ থেকে, ওটা দেখতে পারেন। আল জাজিরা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি খুঁজলে ভিডিওটি পেয়ে যাবেন। দেখুন, এই ধরনের ফেক নিউজ বা এই ধরনের প্রপাগ্যান্ডা ছড়ানোর পিছনে কিন্তু একটা কারণ থাকে। উইদাউট কোনো রিজন এটা করা যায় না।
কারণ দেখুন, একটা জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সেটা ঘটেনি। যখন কোনো মিডিয়া হাউস এরা বলছে এটা ঘটেছে, নিশ্চয়ই আমাদের বুঝতে হবে নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো এজেন্ডা আছে। এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন, বা আপনি বলতে পারেন যে ভারতবর্ষের মধ্যে যে ইসলামোফোবিয়া বা পুরো বিশ্বে যে ইসলামোফোবিয়া আছে তার প্রচার বা তার প্রসার একটা বলতে পারেন। কারণ কি 2014 থেকে আমরা এই ইসলামোফোবিয়ার প্রচার প্রসার দেখে আসছি, যেখানে মুসলিমদেরকে এইভাবে প্রজেক্ট করা হয় যে মুসলিমরা প্রচুর অ্যাগ্রেসিভ, তারা ইনটলারেন্ট, তারা মানে সংখ্যালঘুদের সহ্য করতে পারে না, তাদের নির্যাতন করে, এই ধরনের একটা চিত্র বর্ণনা করার চেষ্টা করা হয় এখানে। এবং সংখ্যালঘুদের নিয়ে এখানে প্রচুর একটা ভুল ধারণা, ভুল ন্যারেটিভ সিস্টেমেটিক্যালি মিডিয়া হাউস থেকে বলুন বা আরও অন্যান্য জায়গা থেকে তৈরি করা হয়। সেটা আমি অ্যাজ আ মুসলিম ভালো মতো জানি। এবার দেখুন, আমি যে কথাটা বললাম যে বাংলাদেশের হিন্দুরা বাহানা, ভারতবর্ষের মুসলিমরা নিশানা, এই কথাটা আমি কেন বলছি? দেখুন, কদিন আগেই এই যখন ঘটনাটা ঘটে, ঘটনাটা ঘটার পরে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মিস্টার শুভেন্দু অধিকারী একটা স্টেটমেন্ট দিয়েছেন, যে উনি বলেছেন যে আগামী দিনে যা অবস্থা, বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি হিন্দু ভারতবর্ষে আসবেন এবং পশ্চিমবঙ্গে তারা আশ্রয় নেবেন। কারণ বাংলাদেশের রাজনীতির সবথেকে বড় ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের মধ্যে ঘটে, কারণ পশ্চিমবঙ্গে যেহেতু পার্শ্ববর্তী এলাকা, বাংলাদেশের খুব কাছের এলাকা। এবার শুভেন্দু অধিকারী যে এই স্টেটমেন্টটা দিয়েছেন, উনি কিন্তু এমনি দেননি, তার পিছনে একটা অনেক বড় কারণ আছে। দেখুন, ভারতবর্ষে বিজেপি নামক দলটির উত্থান ঘটে 2014 থেকে। 2014 থেকে নিয়ে 2024, এই 10 বছরে কিন্তু বিজেপি অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা পশ্চিমবঙ্গের রাজনীতির শীর্ষে আসতে পারেনি। এবং আমাদের পশ্চিমবঙ্গে প্রধান 4টি দল আছে, তার মধ্যে হচ্ছে প্রধান দল তৃণমূল কংগ্রেস, যারা শাসক দল। এছাড়া রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, সিপিএম মানে বামফ্রন্ট, এবং অল ইন্ডিয়া কংগ্রেস। এই 4টি দল আছে। এর মধ্যে 2টি দলের অস্তিত্ব নেই বললেই চলে, সিপিএম এবং কংগ্রেস। তাদের প্রভাব অনেকটাই কমে গেছে। প্রধান যে দুটো দল সেটা হচ্ছে টিএমসি এবং বিজেপি। বিজেপি মনে করে তারা যে এই কন্টিনিউয়াসলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিলুপ্ত হতে যাচ্ছে বা তারা হেরে যাচ্ছে, তারা জিততে পারছে না, তারা তাদের প্রত্যাশা মতো ফল করতে পারছে না, তার জন্য প্রধান কারণ হচ্ছে এখানকার মুসলিম সম্প্রদায়। এটা তারা কেন মনে করেন? কারণ মুসলিমরা 2011 থেকে নিয়ে এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি টিএমসিকে ভোট দেয়। আর তার পিছনেও কিন্তু একটা যৌক্তিক কারণ রয়েছে। ভারতবর্ষের যারা সংখ্যালঘু তারা কিন্তু সবসময় সেকুলার পার্টিকে ভোট দেয়, আর তারা বিজেপিকে একটা সাম্প্রদায়িক দল মনে করে। কারণ বিজেপির প্রচুর স্টেটমেন্ট আছে যেটা অ্যান্টি মুসলিম এবং অ্যান্টি ইসলাম। আমরা কয়েক বছর আগেই দেখেছি নুপুর শর্মা কীভাবে আল্লাহ রসুলকে নিয়ে মানে একটা খুবই কুৎসা, খুবই একটা নোংরা ঘৃণাজনক কথাবার্তা বলেছে। ঠিক আছে? তো এই জন্যই মুসলিমরা কিন্তু বিজেপিকে ভোট দেয় না, এবং তার একটা রাগ শুভেন্দু অধিকারী বা বিজেপি নামক দলটির রয়েছে। এবং তারই জন্য তারা কয়েকদিন আগে মানে শুভেন্দু অধিকারী একটা সভা থেকে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি। এবং এই কথাটা কিন্তু তার দলের যে প্রধান নেতা এবং ভারতবর্ষের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী, তার কথার কিন্তু একটা বিপরীতপন্থী কথা। কারণ উনি বলেছেন তার নির্বাচনী প্রচার থেকে যে সবকা সাথ সবকা বিকাশ। আর পশ্চিমবঙ্গে হারার পরে বিজেপি কিন্তু ঠিক উল্টো কথা বলছে। পরে উনি বলেছেন যে তার ওটা একান্তই ব্যক্তিগত স্টেটমেন্ট, কিন্তু সেটা একান্তই তার ব্যক্তিগত স্টেটমেন্ট নয়, আমরা জানি সেটা বিজেপির নিজস্ব স্টেটমেন্ট একটা। বিজেপি এটাই মনে করে, বিজেপিটা বলার পিছনে এটাই কারণ রয়েছে। এবার শুভেন্দু অধিকারী যে এই 1 কোটি হিন্দু শরণার্থীর কথা বলছেন, উনি কিন্তু এই 1 কোটি হিন্দু শরণার্থীকে হিন্দু মনে করছেন না, উনি এটাকে একটা ভোট ব্যাঙ্ক হিসেবে দেখছেন, যেটা যদি পশ্চিমবঙ্গের নির্বাচনে বা পশ্চিমবঙ্গের ভোটে যদি রূপান্তরিত হয়, তাহলে তাদের যে প্রত্যাশা সেটা কিন্তু বাস্তবিত হবে। এবং তাদের যে অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি বলেছিলেন একটা নির্বাচনী সভা থেকে, ওনাদের যে বিজয় রথ সেটা ততদিন পর্যন্ত মানে অসম্পূর্ণ থাকবে যতক্ষণ না তারা পশ্চিমবঙ্গ এবং কেরালায় ক্ষমতায় না আসছে। তো সেক্ষেত্রে তাদের একটা প্রত্যাশা অনেক দিন থেকেই রয়েছে। তো ওনারা মনে করছেন তারা যদি এই 1 কোটি ভোটকে 1 কোটি শরণার্থীকে ভোটে ট্রান্সফার করতে পারে, তাহলে তারা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতায় আবার পুনরুজ্জীবিত হয়ে যাবেন এবং তারা ক্ষমতার শীর্ষে
আসতে পারেন। কিন্তু আমরা ভালো মতো জানি যে এই স্টেটমেন্টটা কিন্তু একদমই একটা বিভ্রান্তকর স্টেটমেন্ট। বাস্তবতার সঙ্গে কিন্তু এই স্টেটমেন্টের কোনো সম্পর্ক নেই। ভারত সরকার কিন্তু এমন কিচ্ছু বলেনি এবং বাংলাদেশ থেকেও কিন্তু এরকম কোনো খবর আমরা পাচ্ছি না। রইল কথা হিন্দু নির্যাতনের কথার এই বিষয়টার উপরে। দেখুন, আমি যদি পুরোপুরি অস্বীকার করি যে কোনো রকম নির্যাতন হচ্ছে না, সেটা কিন্তু বলা ভুল হবে। হ্যাঁ, অবশ্যই কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ঠিক আছে? এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমরা জানি যে কেন ঘটেছে। যাদেরই ওপর আক্রমণ হচ্ছে তাদের প্রথম পরিচয় কিন্তু তারা একজন আওয়ামী লীগ কর্মী। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা এটাও দেখেছি যে প্রচুর মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। অনেক সমাজসেবকরা আছে এবং অনেক রাজনৈতিক দলরা রয়েছে, তারা কিন্তু এলাকায় এলাকায় গিয়ে সেখানকার সংখ্যালঘুদের আশ্বস্ত করছেন যে তারা তাদের পাশে আছেন এবং যেটা খুবই একটা মানে স্বস্তিদায়ক জিনিস। আমার তো পার্সোনালি দেখে খুব ভালো লাগছে যে সেখানকার মুসলিম সম্প্রদায় একটা নজির সৃষ্টি করছে। এটাই হওয়া উচিত। যে কোনো একটা স্বাধীন দেশে বা যে কোনো একটা গণতান্ত্রিক দেশে এটাই হওয়া উচিত যে সেখানকার সংখ্যাগরিষ্ঠরা সেখানকার সংখ্যালঘুদের দায়িত্ব নেবে। এবং আমার তো দেখে এটা খুবই ভালো লেগেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মিস্টার মোহাম্মদ ইউনুস, উনি শপথ নেওয়ার পরে ঢাকেশ্বরী মন্দিরে ভিজিট করেছেন এবং সেখানকার সংখ্যালঘু মানুষদের তিনি আশ্বস্ত করেছেন যে তারা তার পাশে আছে, সরকার তাদের পাশে আছে, কোনোরকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাও একটা মানে ভয়ের মহল সৃষ্টি করার চেষ্টা চলছে, ঠিক আছে? কিন্তু সেটার দায়িত্ব আমাদের মতো সাধারণ জনগণদের। আমরা চাইবো যে এই ধরনের পজিটিভ নিউজের মাধ্যমে সমাজের কাছে একটা পজিটিভ নিউজ যাক এবং আমি হিন্দু ভাইদেরও রিকোয়েস্ট করব, আমাদের পশ্চিমবঙ্গেরও এবং বাংলাদেশেরও, যে আপনারা কোনোরকম কোনো প্রপাগান্ডার শিকার হবেন না, ঠিক আছে? অনেক সময় যেটা আমরা দেখি সেটা সত্যি নাও হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদেরকে একবার যাচাই করে নেওয়া উচিত। আমরা একসঙ্গে আশেপাশে বসবাস করি, বাংলাদেশেও হিন্দু মুসলিম একসাথে বসবাস করছে এবং ভারতবর্ষেও পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করি। ভালো খারাপ মানুষ সব জায়গায় থাকে, কিন্তু সমাজে যারা সুশীল মানুষ তাদের উচিত যে সবসময় তাদের যে দায়িত্বটা সেটাকে তারা যেন ঠিকমতো পালন করতে পারে এবং যারা সমাজের মধ্যে নিপীড়িত ব্যক্তি তাদের যে নিরাপত্তা সেটা যেন নিশ্চিত করতে পারে। আমি এটাই কামনা করব বাংলাদেশে যেন আগামী দিন এই ধরনের পরিস্থিতি আর না হয় এবং আগামী দিনে বাংলাদেশে একটা সুস্থ স্টেবল সরকার আসুক। আমি চাই যে বাংলাদেশের সরকার এবং ভারতবর্ষ সরকার এর আগে যেভাবে কাজ করেছে আগেও সেভাবে কাজ করুক। আর রইল কথা এই ধরনের ফলস এবং ফেক নিউজের, বাংলাদেশে অনেক ইউটিউবাররা রয়েছেন, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে অনেক ইউটিউবার রয়েছেন যারা এই বিষয়ে অলরেডি অনেক ভিডিও বানিয়েছেন এবং সেখানে তারা একদম স্পেসিফিকলি তারা এক্সপ্লেন করেছেন যে কীভাবে ফলস নিউজ ছড়ানো হচ্ছে। আর আমরা বাংলাদেশে মানুষদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনার দেশের সংখ্যালঘু মানুষদের নিরাপত্তাটা নিশ্চিত করুন। আপনারা করছেন সেটা আমি ভালো মতোই জানি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।